লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক। তাহলে আপনাদের বুঝতে হবে দেশের ব্যাংকগুলোর অবস্থা কতটা করুণ, যেখানে আপনার জীবনের সঞ্চয়ের সম্বলটুকু প্রাণ উজাড় করে জমা রেখেছেন। দেশের অর্থনীতির নারী নক্ষত্র বুঝতে হলে ব্যাংক খাতির ভেতরের খবর জানাটা অত্যন্ত জরুরি। আজ আমরা কথা বলবো ২০২৬ সালের ব্যাংকগুলোর লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়ার হালচাল নিয়ে। আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা ব্যাংকে টাকা রাখেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি আক্ষরিক অর্থেই চোখ খুলে পাওয়ার মতো। ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা বলে রাখি, এই ভিডিওর একেবারে শেষ অংশে আমি আপনাদের ব্যাংক খাতের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা পূর্বে কখনোই কল্পনাও করতে পারেননি। তাই কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। দর্শক, ২০২৫ সালের জন্য ব্যাংকের লভ্যাংশ বিতরণে এবারও শেষ পর্যন্ত অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করেছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। এই কঠোর নীতির কারণে দেশের অর্ধেকেরও বেশি ব্যাংক তাদের শেয়ার হোল্ডারদের বা সরকারকে কোনো লভ্যাংশই দিতে পারেনি। সংখ্যাটা শুনলে আপনারা অবাক হবেন। দেশে বর্তমানে পরিচালিত ৫২টি দেশীয় ব্যাংকের মধ্যে মাত্র ১৮টি ব্যাংক এবার লভ্যাংশ দিতে সক্ষম হয়েছে। অন্যদিকে আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র ১৬টি ব্যাংক লভ্যাংশ দিতে পেরেছে। বাকিগুলোর অবস্থা আক্ষরিক অর্থেই করুণ। কেন এমনটা হলো? আপনারা হয়তো ভাবছেন, ব্যাংকগুলো তো সারা বছর ব্যবসা করে, হাজার হাজার কোটি টাকা লেনদেন করে, তাহলে লভ্যাংশ দিতে পারল না কেন? এর প্রধান কারণ হল খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি। বাংলাদেশ ব্যাংক গত বছরের ১৩ মার্চ শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার একটি নতুন নীতিমালা তৈরি করেছিল। এই নীতিমালার মূল কথাই ছিল দুরবস্থায় পড়া ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্ত করতে হবে। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, কোনো ব্যাংকের খেলাপি ঋণ যদি ১০% বা তার বেশি হয়, তবে ওই ব্যাংক কোনোভাবেই লভ্যাংশ দিতে পারবে না। এর পাশাপাশি আরও শর্ত ছিল, কোনো ব্যাংকের যদি মূলধন ঘাটতি থাকে অথবা প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি থাকে, তাহলেও তারা লভ্যাংশ দেওয়ার সুযোগ পাবে না। আগে আমরা দেখেছি অনেক ব্যাংক প্রভিশন সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বাড়তি সময় চেয়ে নিত এবং সেই সুযোগে লভ্যাংশও দিয়ে দিত। কিন্তু এবার সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ। এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন আসার পর অনেকেই আলোচনা তুলেছিলেন যে হয়তো এই কঠোর নীতি কিছুটা শিথিল করা হবে, হয়তো ব্যাংকগুলোকে একটু ছাড় দেওয়া হবে। কিন্তু না, শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক তাদের কঠোর নীতিতেই অটল থেকেছে। বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী বছরের ৩০ এপ্রিলের মধ্যে আর্থিক বিবরণী চূড়ান্ত করার বাধ্যবাধকতা রয়েছে। ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার শেষ দিন ছিল গতকাল। গত বছরও ঠিক এই রকম কঠোর নীতি করা হয়েছিল, যে কারণে নির্ধারিত সময়ে অধিকাংশ ব্যাংক তাদের আর্থিক বিবরণী চূড়ান্ত করতে পারেনি এবং ১ মাস সময় বাড়াতে হয়েছিল। কিন্তু এবার নির্ধারিত তারিখেই সব ব্যাংক তাদের আর্থিক বিবরণী চূড়ান্ত করেছে। তবে শেষ দিনে এসে কেন্দ্রীয় ব্যাংক একটি ছোট ছাড় দিয়েছে। একীভূত হওয়া দুর্বল ৫টি ব্যাংকে আটকে থাকা বিভিন্ন ব্যাংকের অর্থের বিপরীতে প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে সেটি লভ্যাংশ দেওয়ার মূল নিয়মে কোনো প্রভাব ফেলেনি। এবার আসুন দেখি কারা লভ্যাংশ দিতে পারল আর কারা পারল না। কেন্দ্রীয় ব্যাংক শুধু দুর্বল ব্যাংকগুলোকেই আটকায়নি। যারা সবচেয়ে ভালো ব্যবসা করেছে এবং রেকর্ড পরিমাণ মুনাফা করেছে, তাদের জন্য লভ্যাংশের একটি সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে। নিয়ম অনুযায়ী একটি ব্যাংক কোনো অবস্থাতেই তার পরিশোধিত মূলধনের ৩০% কিংবা নিট মুনাফার ৫০%-এর বেশি লভ্যাংশ দিতে পারবে না। ব্যাংক খাতের এত সংকটের মধ্যেও বেসরকারি খাতের ৬টি ব্যাংক এবার এই সর্বোচ্চ ৩০% লভ্যাংশ অনুমোদন করেছে, যা নগদ এবং স্টক মিলিয়ে দেওয়া হবে। এই গর্বিত তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক। এরা দেশের ব্যাংকিং খাতের বর্তমান আইডল। লভ্যাংশ বিতরণে এই শীর্ষ তালিকার ঠিক পরেই রয়েছে যমুনা ব্যাংক, তারা দিয়েছে ২৯%। এরপর ধারাবাহিকভাবে ইস্টার্ন ব্যাংক দিয়েছে ২৮%, এনসিসি ব্যাংক ২৫%, ব্যাংক এশিয়ার ১৭%, শাহজালাল ইসলামী ব্যাংক ১৩%, ট্রাস্ট ব্যাংক ১৩%, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি ১২%, সাউথ ইস্ট ব্যাংক ১০%, ঢাকা ব্যাংক ১০% এবং মিডল্যান্ড ব্যাংক ৬% লভ্যাংশ দিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকগুলোর বাইরে কমিউনিটি ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকও এবার তাদের শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়ে চমকে দিয়েছে। কিন্তু দর্শক, মুদ্রার উল্টোপিঠের চিত্রটা বড়ই ভয়াবহ। বেসরকারি ব্যাংকের মধ্যে যারা এবার কোনো লভ্যাংশই দিতে পারেনি, তাদের তালিকাটা বেশ দীর্ঘ এবং হতাশাজনক। এই তালিকায় সবার আগে নাম আসে ইসলামী ব্যাংক বাংলাদেশের। একসময় দেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে এ ক্যাটাগরিতে থাকা এই ব্যাংকটি এবার সরাসরি জেড বা জিরো ক্যাটাগরিতে নেমে এসেছে এবং কোনো লভ্যাংশ দিতে পারেনি।
এই লভ্যাংশ দিতে না পারার ব্যর্থতার তালিকায় আরও রয়েছে আইএফআইসি, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি, এনআরবিসি, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক, মেঘনা ব্যাংক, মধুমতি ব্যাংক, পদ্মা ব্যাংক এবং সীমান্ত ব্যাংক কোনো লভ্যাংশ দিতে পারেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সিটিজেন্স ব্যাংক নিট মুনাফা করলেও তারা কোনো লভ্যাংশ বিতরণ করেনি। বেসরকারি ব্যাংকের অবস্থা তো শুনলেন, এবার সরকারি ব্যাংকের দিকে তাকানো যাক। সরকারি ব্যাংকগুলোর অবস্থা আরও শোচনীয়। রূপালী, সোনালী, জনতা, অগ্রণী, বিডিবিএল, বেসিক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, এই সরকারি ব্যাংকগুলোর কেউই এবার সরকারকে এক পয়সাও লভ্যাংশ দিতে পারেনি। জনগণের করের টাকায় চলা এই প্রতিষ্ঠানগুলোর এমন বেহাল দশা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। দর্শক, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে একটি ভয়াবহ তথ্য আপনাদের দেব। বর্তমানে আমাদের দেশের ২৯টি ব্যাংকের খেলাপি ঋণ ২৯%-এরও ওপরে চলে গেছে। চিন্তা করতে পারেন, এই ২৯টি ব্যাংকের মধ্যে ১৭টি আবার পুঁজিবাজারে তালিকাভুক্ত। একটি ব্যাংকের মোট ঋণের প্রায় ১/৩ যদি খেলাপি হয়ে যায়, তবে সেই ব্যাংক খাতের সামগ্রিক দুরবস্থা কতটা গভীর তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। এবার আমি আপনাদের সেই গোপন এবং চমকে দেওয়া তথ্যটি জানাব, যার প্রতিশ্রুতি আমি ভিডিওর শুরুতে দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই শুনেছেন কয়েকটি ব্যাংক একীভূত করার কথা। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক, এই দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছে। একীভূত হওয়ার কারণে এগুলো পুঁজিবাজারের তালিকা থেকে চিরতরে বাদ পড়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে কার্যত অকেজো এবং মৃতপ্রায় ঘোষণা করেছে। কিন্তু গোপন সত্যটি হল, এই ব্যাংকগুলো অকেজো এবং মৃতপ্রায় হলেও কেন্দ্রীয় ব্যাংক এখনও এদের লাইসেন্স বাতিল করেনি। কেন জানেন? কারণটা শুনলে আপনার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহৃত নস্ট্র অ্যাকাউন্ট পরিচালনার সুবিধার্থে এই মৃত ব্যাংকগুলোকে কাগজে কলমে বাঁচিয়ে রাখা হয়েছে। অর্থাৎ যে ব্যাংকগুলোর নিজস্ব কোনো অস্তিত্ব বা আর্থিক সক্ষমতা অবশিষ্ট নেই, সেই ভুতুরে ব্যাংকগুলোর নাম ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডলারের লেনদেন চালু রাখা হচ্ছে। এর মানে হলো আমাদের ব্যাংকিং খাতের ভেতরে এমন কিছু মৃতদেহ লুকিয়ে রাখা আছে, যা বাইরে থেকে দেখলে মনে হবে জীবিত, কিন্তু ভেতরে পুরোটাই ফাঁকা। সাধারণ গ্রাহক বা বিনিয়োগকারীরা এই ভয়াবহ গর্তের কথা টেরই পাচ্ছেন না। এই মৃত ব্যাংকগুলোর ওপর ভর করে আমাদের অর্থনীতির বিশাল একটি অংশ শুধু মায়ার ওপর টিকে আছে। দর্শক, আজকের এই বিশদ আলোচনা থেকে আমরা বুঝতে পারি আমাদের ব্যাংক খাত এখন একটি ক্রান্তি লগ্ন পার করছে। একদিকে যেমন ব্র্যাক বা ডাচ বাংলার মতো ব্যাংকগুলো নিজেদের শক্ত ভিত প্রমাণ করছে, অন্যদিকে অর্ধেকের বেশি ব্যাংক খাদের কিনারায় ঝুলছে। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কঠিন অর্থনীতির হিসাবগুলোকে সহজ এবং স্পষ্টভাবে তুলে ধরতে, যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আজকের এই এক্সক্লুসিভ তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার পরিচিত জনদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আগামীতে এমন আরও অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।